এই কারণেই বোধহয় দিনকে দিন আবদারগুলো লাগাম ছাড়া হয়ে হয়ে হো হো করে বেড়েই চলেছে। নীল একটা মেরুন রঙের মাদুরায় গায়ে জড়ালো। আয়মান প্রতিবারের মতোই শার্ট প্যান্ট। নীল গভীর মনোযোগের সহিত লক্ষ্য করলো আয়মানকে। একেক সময় এক এক রকম লাগে। শার্ট প্যান্টে কিছুটা ম্যাচিওর দেখায়, গেঞ্জি প্যান্ট পুরোই বাচ্চা বাচ্চা ভাব, স্যুট বুটেও কেমন আপনা আপনি গম্ভীর একটা ভাব বসে যায়, আবার পাঞ্জাবিতেও আরেক রূপ। নিহিনকে এভাবে গভীর মনোযোগে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়মান চোখ ছোট ছোট করে বলল। কি দেখছো? সহসা চোখ সরিয়ে নিহিন বলে, কিছু না, এমনি। আচ্ছা চলো তাহলে। চিরিহীন চা হাতে রাস্তার পাশে বেঞ্চে বসে অপলক চেয়ে রইল সমুদ্রের দিকে। পরন্ত বিকেলেও পানি উথাল পাতাল হয়ে দুলছে। একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে আলতোভাবে মিশে সমুদ্রের বুকে হারিয়ে যাচ্ছে। অদূরে জেলেদের ছোট ছোট ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। ইদানিংকালে আমাদের সময় কাটে ভীষণ ব্যস্ততায়। সারাদিন অফিস কাজ শেষে নিজেকে দেওয়ার মতো সময় আর অবশিষ্ট থাকে না। স্বস্তি মেলে না এক দণ্ডও। তাই খানিকটা মুক্তি পেলেই মানুষ প্রশান্তির জন্য ছুটে আসে এখানে। আজকের আবহাওয়াটা সকাল থেকে বেশ সুন্দর ছিল। এখনও আকাশে খানিকটা মেঘ জুড়ে আছে। আয়মা নিহিনকে সাথে নিয়ে তীরে এসে দাঁড়ালো। পর্যটকদের ভিড়ে পা মেলার জায়গা নেই। অবশ্য রাত হতে হতে এত ভিড় থাকবে না। যারা থাকবে তারা শখের বসে রাতে সমুদ্র বিলাস করবে। আবার ভিড় হবে খুব ভোরে, সূর্য ওঠার আগ মুহূর্তে। নৈসর্গিক সৌন্দর্যের আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখা যায় না কিছুতেই। ইচ্ছে করে দু হাত ছড়িয়ে দিয়ে সমুদ্রের কোলে নিজেকে উজাড় করে দিতে। পানির ঝিরঝির স্রোত, চরের মানুষজন, উল্টো পিঠে দেখতে পাওয়া যাচ্ছে বহুদূরের কোনো গির্জার চূড়া। পেছনের ঘন বন জঙ্গল আর সামনে সমুদ্র ঝলমলে নীল চাদরের মতো বিছিয়ে আছে। কি মনোমুগ্ধকর দৃশ্য! একপাশে ছোট বড় পাহাড়ের ঢিলা দাঁড়িয়ে আছে। খোলা সৈকতে এইরকম টিলাগুলো এক অন্যরকম সৌন্দর্যের পরিবেশ সৃষ্টি করছে। নীল আগে আগে সমুদ্র জলে পা ফেলে হাঁটতে লাগলো। আয়মানও সাথে সাথে এগিয়ে এলো। নীলকে বেশি দূর যেতে মানা করলো। ক্ষণে ক্ষণে বড় বড় ঢেউ খেলে যাচ্ছে। নীল সে বাধা শুনলে তো। কতদিন পর প্রকৃতির মাঝে বিলীন হওয়ার সুযোগ পেয়েছে। এত সহজে ছেড়ে দেওয়া যাবে? তারা দুজনে একে অপরের হাত ধরে আরও খানিকটা সামনে এগিয়ে গেল। রং বদলের খেলা খেলছে প্রকৃতি। চারিপাশ গাঢ় থেকে আরও প্রগাঢ় উঠেছে। অপর প্রান্তে বড় বড় ঢেউগুলো ছন্দবদ্ধ হয়ে তীরের বালিতে আছড়ে পড়ছে। কিছুক্ষণ বাদে সমুদ্র শান্ত হলো, যেন এত উত্তাল সহ্য করতে করতে ঝিমিয়ে পড়েছে। সহসা আরেকটা ঢেউ এসে পায়ের নিচে দিয়ে চলে গেল। বালিগুলো সরে গেল তৎক্ষণাৎ। নীল তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আয়মান সেই সুযোগ অবশ্য দিল না। তাকে দুহাতে আগলে ধরতে সক্ষম হলো। নীল ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো। আয়মান বোধহয় ইশারায় বলল, ভয় পেও না, আমি আছি তো। আমি থাকতে ভয় পেতে হবে কেন? আয়মান বোধহয় ইশারায় বোঝালো। আয়মান দুহাতে নিহিনকে ধরে রেখেছিল। নীলের এক হাত ছেড়ে দেওয়া আরেক হাত আয়মানের বুকে। খুব কাছাকাছি অবস্থান করার ফলে একে অপরের নিঃশ্বাসের মৃদু আওয়াজ টুকুও অনুভব করতে পারছিল। আরেকটু কাছাকাছি হলেই হৃৎপিণ্ডের ধরাস ধরাস করার আওয়াজটাও কর্ণকুহরে আঘাত করত। এই অপূর্ব সুন্দর মুহূর্তে অভূতপূর্ব সময়ে দুজন ইচ্ছাকৃতভাবে কতটা কাছাকাছি। চোখের পলক ফেলছে না, নির্বিশেষ চেয়ে রয়েছে, যেন উভয়ই কে কাকে কতক্ষণ দেখতে পারে এই প্রতিযোগিতায় মত্ত হয়েছে। নীলের দৃষ্টি উচ্ছলতা, উচ্ছ্বাস, আমোদ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, সুখ আর নাম না জানা এক অনুভূতি। আর আয়মানের দৃষ্টিতে আস্থা, নির্ভরতা, আশ্বাস, সাহস এবং ভরসা। তবে দায়িত্ববোধ টপকে একে অপরের প্রতি ভরসার জায়গাটা তৈরি হয়ে গেল। কিছু কিছু মুহূর্ত খুব অল্প সময়ের হয়, কিন্তু ভীষণ সুন্দর হয়। হাজার ভিড়ে সব ছাপিয়ে শুধু দু চোখ জোড়া একজন আরেকজনের আটকে গেছে। তীব্রভাবে ইচ্ছে জাগে মুহূর্তটায় আরেকটু দৃঢ়তা আসুক। নীন ভাবছিল, কল্পনা করছিল। মনের মধ্যে সুপ্ত কিছু একটা বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ওইদিকে আয়মানের কোনো হেলদোল নেই দেখে নিহিনের মনটা খারাপ হয়ে গেল। এত পাষাণ হতে হবে কেন এই মানুষটাকে? একে অপরের দৃষ্টিনন্দনের মুহূর্ত তখনই শেষ হয়েছে। তবুও রেশ হয়ে গেছে মনে এবং প্রাণে। নিহিনের খুব জানতে ইচ্ছে করছে, তার এই অদ্ভুত অনুভূতিটা কি অপর পক্ষের মানুষের মধ্যেও আছে? তার ভেতরটাও কি কালবৈশাখী ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে? ইচ্ছে থাকলেও জানার উপায় নেই। সেই সাহেব এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিহিন বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। ঘুম বাবাজি আজ আর ধরা দেবে না। অবশেষে উঠে গিয়ে এক কাপ কফি বানিয়ে একটা বই নিয়ে বারান্দায় এসে বসলো। পড়তে পড়তেই আধ ঘন্টার মাথায় ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সকালে ঘুম ভাঙার পর আয়মান নিহিনকে পাশে দেখতে পেল না। ভেবে নিলেও হয়তো উঠে পড়েছে এতক্ষণে।
সে আরও কিছুটা সময় বিছানায় গড়াগড়ি করে তারপর উঠল। ফ্রেশ হয়ে ওই ঘরে ওকে দিল। নিহিন ওখানেও নেই, আবার রান্নাঘরেও নেই। দরজাটা দেখে নিল, ভেতর থেকে লক করা। এই মেয়েটা গেল কোথায় তাহলে? আয়মান ঘরে এলো, উচ্চস্বরে নিহিনের নাম নিয়ে দুবার ডাকলো। সারা শব্দ না পেয়ে ফোন হাতে নিল। একবার ফোন করে দেখা যাক। হঠাৎ মনে পড়লো বারান্দায় দেখা হয়নি। আয়মান ওখানে যেতেই নিহিনকে দেখতে পেল, অলক্ষ্যে হেসে উঠল। এভাবে বসে বসে কেউ ঘুমায়? আয়মান নিহিনের কাঁধে হাত দিয়ে ডাক দিল। দুবার ডাক দিতেই ধরফরিয়ে উঠে গেল। আলস্য ভঙ্গিতে বলল, কি হয়েছে? ডাকাডাকি করছো কোন দুঃখে? এখানে ঘুমাচ্ছ কেন? বিছানায় কি জায়গার অভাব পড়েছিল? সারা রাত এখানেই ছিলে? নিহিন ইতিবাচক জবাব দিল। আয়মান একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, মশার কামড় খাওনি? নিহিন উঠে দাঁড়িয়ে বলল, না মনে হয়। তো এখানে কেন ঘুমিয়েছিলে? ধলা ভূত ধরে নিয়ে গেলে? নিহিন কটমট করে তাকিয়ে বলল, নিয়ে গেলেই তো তোমার ভালো হতো, তুমি তো তাই চাও। আয়মান ভ্রু কুঁচকে বলল, আমি যে তাই চাই কখনো মুখে বলেছি নাকি? মুখে বলো নাই, কিন্তু মনে মনে তো এটাই চাও। আজকাল খুব মন পড়তে পারছো দেখছি। তো মন পড়ে আর কি কি জানতে পারলে? আমার আলাদা করে আর বলতে হবে কেন? তুমি তো তোমার মন মর্জি সম্পর্কে অবগত। আয়মান কঠিন মুখ করে বলল, আশ্চর্য, সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করেছো কেন? কি এমন জিজ্ঞেস করেছিলাম আমি? নিহিন এবার একটু জোরেই হেসে বলল, কিছু না, এখন সরে যাও সামনে থেকে। নিহিনের কথাবার্তার মধ্যে পাগলামি ভাবটা স্পষ্ট। আয়মান বুঝলো হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত অথবা মন খারাপ বা কিছু একটা হয়েছে, তাই সে আর ঘাটালো না। চুপচাপ রাস্তা ছেড়ে দিল, তারপর রেডি হয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইচ্ছাকৃতভাবে নিহিনের সাথে আর দেখা করলো না। ওইদিকে নিহিন নিজের অনুভূতি লুকানোরই অব্যর্থ চেষ্টা করে যাচ্ছিল। কতটুকু সফল হতে পারবে জানা নেই। হয়তো এই ঘর, এই সংসার আর আয়মানের থেকে কিছুটা দূরে যেতে পারলে অনুভূতিটা শান্ত হতো। অবশ্য কাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিন হয়তো আর এই বাড়িতে ফেরা হবে না। সেই সময়ের মধ্যে নিশ্চয়ই অনুভূতির লাগাম টেনে ধরা যাবে। কিন্তু তারপর কি হবে? নিহিন একা থাকায় আয়মান একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করে। তবে আজ ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গেল। সকালে যেরকম দেখে গিয়েছিল এখনও সেরকমই। চোখ মুখ জুড়ে কীরকম বৃতৃষ্ণা। ঝড় বৃষ্টির পূর্বে আকাশ যেমন কালো মেঘে ছেয়ে থাকে, ঠিক অমন। সকালে অকারণে কথা পেঁচানোর জন্য এই মুহূর্তে আয়মানের আর ইচ্ছে করো না তার সাথে কথা বলতে। দুনিয়া শুদ্ধ লোকের সাথে মিষ্টি মুখে কথা বলতে পারে, অথচ তার সাথে কথা বলতেলেই বোধহয় তিতকুটে ভাবটা বেরিয়ে আসে। তবে আয়মান এই যাত্রায় ওসব পাত্তা দিল না। নিজের বিবেকবোধ থেকে নিহিনকে জিজ্ঞেস করলো। শরীর খারাপ? সে মুখশ্রীতে একরা সরলতার সংকলন করে বলল, হুম। তবে মন খারাপ? নিহিন চোখ ছোট ছোট করে বলল, হুম, তাও না। তাহলে কি হয়েছে? কি জানি, বুঝতে পারছি না। স্থির শান্ত প্রকৃতির মতোই আয়মানও শান্তভাবেই বলল, কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আই থিঙ্ক সেটা শোনার অধিকার আমি রাখি। নিহিন মৃদু হেসে বলল, আমি বললেও তার সমাধান তুমি কখনোই দিতে পারবে না, তাই না বলাই থাকুক। আয়মান শুধালো, কি সেটা? আগে নিজে বুঝি, তারপর বলবো তোমায়। এর আগে আর কিছু জিজ্ঞেস করো না। বাই দ্য ওয়ে, কাল যাচ্ছি আমরা? হ্যাঁ। আয়মানের ছোট্ট জবাব। নিহির গভীর শ্বাস ফেলে বলল, আমার হয়তো আর দীর্ঘ দিন এখানে আসা হবে না। পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টুকু নিশ্চিন্তে থাকতে পারবে। আয়মান বুঝলো, কিন্তু কিছু বলল না। নিশ্চিন্তে থাকা না থাকাটা কারোর উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। নিজেকে নিশ্চিন্তে রাখতে পারলে কার সাথে আছে অনিশ্চয়তার। আয়মান চুপিসারে নিহিনের পাশে বসলো, বলল, তুমি বরাবর একটু বেশিই বোঝো। একটু না, অনেকটা। সবাই বলে, অভিযোগ করে। মনে হয় না এই অভিযোগটা পরিবর্তন করা দরকার? তখন সবাই আরো অভিযোগ করবে। দীর্ঘদিন চেনা মানুষটা অচেনা হয়ে গেলে কেমন লাগে বলো তো? আমাকে সবাই এই এক রূপেই চেনে, কাল যদি অন্য একটা রূপ দেখে তবে খটকা লাগবে না? সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা ভাবতে ভুলে গেছো আজকাল? নিহিন সহসা জবাব দিল, না, নিজের কথা আজকাল ভাবছি প্রচন্ড। আগে কখনো এত মনোযোগ দিয়ে নিজেকে ভাবার অবকাশ মিলে নাই। এখন অফুরন্ত সময়, আবল তাবল ভাবছি আর অশান্তি বরণ করে নিচ্ছি। আয়মান উঠে দাঁড়ালো, বলল, ভাবতে থাকো, যদি ভালো থাকার উপায় বের করতে পারো।
নিহিন কিছু বলল না। কাল বাড়ি ফিরে সব ঠিকঠাক হয়ে যাবে এই আশাই রইল। পরদিন দুপুরের মধ্যে শ্বশুরবাড়ি এসে পৌঁছালো। সন্ধ্যা নাগাদ নিজের বাড়ি। বাবার কাছে মেয়েরা বরাবরই ভীষণ আহ্লাদের। নিহিনের বিয়ের পর বাবার সাথে সেই আহ্লাদীপনা থমকে গেছে। বেশি দিন না, তবুও আমজাদ হোসেনের মনে হয় অজস্র বছর পর মেয়ের দেখা পান। নিহিন বাড়ি ফিরে এলে তাকে মাঝখানে রেখে সবাই হৈল্লোড় করে। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর গুঞ্জনের একমাত্র কাছের পিঠের সঙ্গী ছিল নিহিন। এখন নিহিনের বিয়ের পর সে একাকিত্বে ভুগছে। নিহিন বাড়ি আসার পর রাজ্যের গল্প নিয়ে বসেছে। সেদিন সিনেমা দেখার জন্য গিয়েছিল, কিন্তু টিকিট না পেয়ে ফিরে এসেছিল। এই গল্পও বাদ রাখল না। নিহিন অভিমানী কণ্ঠে বলল, ঠিকই আছে, আমাকে রেখে দেখতে গেছো না? এমনই হওয়া উচিত। আমি থাকলে যাও কখনো? তখন তো তোমার স্বামী আমাকে ধমকে থামিয়ে দেয়, বলে যে না না যেতে হবে না, আমার সময় হবে না, বাড়িতে টিভি আছে, টিভিতে দেখো, হলে গিয়ে আবার কি দরকার। এখন ঠিকই বউ নিয়ে নাচতে নাচতে চলে গেছে একদম। গুঞ্জন হাসতে হাসতে বলল, চল তবে যাই একদিন, এইখানেই তো আছো তাই না? গুঞ্জনের শেষের কথাটা শুনে হৃৎপিণ্ডে একটা শূন্যতার টান পড়ল। হ্যাঁ, সে এখানে তো থাকবে, এখানে তো থাকতে হবে। নিহিন ধীর কণ্ঠে জবাব দিল, আছি তো। আচ্ছা, এখন তোমরা কথা বলো, দিন কাটে কিভাবে? ভাইয়া তো খুব একটা বাসায় থাকে বলে মনে হয় না, একাই থাকো? খুব একটা একা থাকতে হয় না, বেশিরভাগ সময় ওই তো সাথে করে নিয়ে যায়। আর যখন একা থাকি তখন সে সময়ের আগে ফিরে আসে। গুঞ্জন ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা, ঘুরতে নিয়ে যায় না কোথাও? কাছে পিঠেই, 2 দিন আগে ঘুরে এসেছিলাম। আর সম্পর্কের বোঝাপড়া সেটা হচ্ছে? নিহিন আনমনে জবাব দিল। জানি না, বুঝি না তো এখনো। গুঞ্জন নিহিনের কাঁধে হাত রেখে বলল, বুঝে যাবে, সব কিছুতেই তো সময় প্রয়োজন। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার ভাইয়ের সাথে আমার যখন প্রেমের সম্পর্ক ছিল তখন একরকম সম্পর্ক ছিল, বিয়ের পর অন্যরকম। আমারও মানিয়ে নিতে সময় লেগেছিল, সংসার জিনিসটা বুঝতে একটু সময় লেগেছিল। আচ্ছা। নিহিন ছোট্ট করে জবাব দিল। গুঞ্জন প্রসঙ্গ পাল্টে বলল, ঝগড়া করো তোমরা? কথা কাটাকাটি হয়? একটা গভীর শ্বাস ফেলে বলল, প্রতিনিয়ত প্রতিটা কথার দাড়ি কমায়। আমি কিন্তু মোটেও ঝগড়া করি না, ওই করে। গুঞ্জন হো হো করে হেসে উঠল, যেন বহুত মজার কথা শুনেছে। তারপর গল্প চলতে লাগলো অবিরত। নিহিন একটুখানি স্বস্তি নিঃশ্বাস ফেলল। না, খারাপ লাগছে না এখানে। যতক্ষণ গল্প করছিল আয়মানের কথা মনে পড়েছে, তবে খুব সামান্য। নিহিন এই কয়েকটা দিন ভুলে থাকতে চায়। মনে পড়লে ওই যে বুকের ভেতর গ্রীষ্মকালে নাই প্রখর শূন্যতা খা খা করে। নিহিন ভেবেছিল এইখানে দিনগুলো খুব ভালো কাটবে, কিন্তু সকাল সন্ধ্যা দুপুর রাত প্রতিটা প্রহরেই তার ভাবনা ভুল প্রমাণিত হলো। অস্থির লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। বিয়ের পর আজ অবধি আয়মানের সাথে কখনো ফোনে কথা হয়নি, সেই প্রয়োজনই পড়েনি। নিহিনের মনে হলো একটা খোঁজ নেওয়া উচিত। আর পরক্ষণে মনে হলো সেও তো ইচ্ছে করলে পারত একটা খোঁজ নিতে। এই চাপা অভিমানে আরেকটি দিন পেরিয়ে গেল। নিহিনের একটাবারের জন্য খেয়াল হলো না যে সে যেই কারণে ফোন করছে না, আয়মানও হয়তো একই কারণে ফোন করছে না। আজ সোমবার রাত্রির প্রথম প্রহর। এই বাড়িতে আসা হয়েছিল গত শুক্রবার সন্ধ্যা নাগাদ। এই কয়েকটা দিনেই কেমন হাঁপিয়ে গেছে, আর থাকতে ইচ্ছে করছে না। সেই রাতে যখন সবাই গভীর ঘুমে, তখন নিহিন হঠাৎ সময় জ্ঞান ভুলে আয়মানকে ফোন করলো। রাত 2টো, মানুষের ন্যায় প্রকৃতিও ঘুমন্ত। এই নিস্তব্ধতায় ফোনের আওয়াজটা বড়ই বিদঘুটে। আয়মান প্রথম অবস্থায় কল্পনা ভেবে ছেড়ে দিল, কিন্তু দ্বিতীয়বার ফোনটা আবার বাজখায় শব্দে বেজে উঠল। আয়মান ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। তৎক্ষণাৎ ওই পাশ থেকে ভেসে এলো, ঘুমাচ্ছিলে? আশ্চর্য, রাত 2টোর সময় কেউ ফোন করে জিজ্ঞেস করে ঘুমাচ্ছিলে নাকি? এই সময় ঘুমাবে না তো কি হাডুডু খেলবে? আয়মান ফোনের স্ক্রিনে তাকালো। নিহিন, ও আচ্ছা, ও ছাড়া এই রাতে এরকম উদ্ভট প্রশ্ন আর কেই বা করতে পারে? কিন্তু রাতে রাতে ফোন করেছে কেন? আয়মান পাল্টা প্রশ্ন করলো, তুমি এত রাতে কোনো সমস্যা হয়েছে? হয়েছে। আয়মান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে? নিহিন জবাব না দিয়ে প্রশ্ন করলো, সকালে ফ্রি আছো? কেন, কি হয়েছে? কিছু হয় নাই, প্রশ্নের উত্তরে এত প্রশ্ন করো না তো। তুমি বলো ফ্রি আছো কিনা। সেটা নির্ভর করছে তুমি কি বলবে তার উপর। নিহিন জড়ানো কণ্ঠে বলল, আমি ফিরে যেতে চাই। নিহিনের কথাটা আয়মানের বুঝতে সময় লাগলো না, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সময় নিয়ে বলল, তোমার তো পরীক্ষা।
চুল হয়ে যাক পরীক্ষা, হয় তুমি কাল এসে আমায় নিয়ে যাবে, নয়তো আমি একা একাই চলে আসবো। নিহিনের অতিষ্ঠ ভাব পর্যবেক্ষণ করে আয়মান বলল। থাকো, একা আসতে হবে না, আমি নিতে যাব। নিহিন হালকাভাবে বলল। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি এতটুকু বলার জন্য ফোন করেছিলে? নিহিন কিছুক্ষণ ভেবে উত্তর দিল। কেমন আছো? মনে হয় ভালোই আছি। মনে হয় কেন? নিজে জানো না? আপাতত না, আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো বোধ হয়। আয়মান হেসে বলল। নিজের ভালো থাকা সম্পর্কে তুমি নিজেও অবগত নও? না। আয়মান পুনরায় হেসে উত্তর দিল। আচ্ছা, পরীক্ষা কবে? ডেট দিয়েছে? হাতে এখনো 15 দিন অবশিষ্ট আছে। পড়াশোনা নেই? হঠাৎ ফিরে আসতে মন চাইলো? নিহিন কিছুক্ষণ ভাবল, স্থির উত্তরখানা দিতে পারল না, জবাবে অন্য কথা বলল। আয়মানের ঘুম ঘুম ভাগটা পুরোপুরি উবে গেল। দুজনে মিলে ভোর পর্যন্ত কথা বলল। আশ্চর্যের বিষয়, এতটা সময় কি বলল আর মনেই পড়ল না কারোরই। পরদিন আয়মান এলো। এবারে থেকে নিহিনকে নিয়ে রওনা দিল। আধ ঘন্টার জন্য বাবা মার সাথে দেখা করে এলো। তারা থেকে যাওয়ার কথা বললেও আয়মান কাজের দোহাই দিয়ে বেরিয়ে পড়ল। ছোট্ট এই কুটিরে এসে আয়মান অবশ্য সহজ একটা স্বীকারোক্তি দিল। বলল, এসেছো, ভালোই হয়েছে। তোমাকে ছাড়া বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। নিহিন খানিকক্ষণের জন্য চমকালো। মনের মধ্যে 100 রং বেরঙের প্রজাপতির শুরু হয়ে গেল। সে যেমন এই কয়েকদিন আয়মানের শূন্যতা অনুভব করেছিল, আয়মানও তবে অপ্রকাশ্যভাবে তাই করেছে। অথচ একটাবারের জন্য ফোন করেনি। কি খারাপ, পাষণ্ড, নিষ্ঠুর। নিহিন অবশ্য নিজেকে বুঝতে দিল না। সে তেরা গলায় বলল, ও আচ্ছা, আমি ভেবেছিলাম আগের বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করছো। আমি এলে বিষয়টা প্যারা দেওয়ার মতো হবে। অবশ্য হলেও আমার কিছু করার নেই, আমি তো আসবই। তুমি কি উল্টাপাল্টা কথা ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না? আবার শুরু করেছো? শুরুটা আমি করি, তুমি উল্টোপাল্টা কথা বলো, আমার দোষ দাও শুধু। আয়মান অন্যদিকে ফিরে বলল, এই ঝগড়ুটে মহিলাকে নিয়ে আসার জন্য আমি নাকি আমার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে ঢাকা গিয়েছি। নিহিন দাঁত কিরমির করে বলল, এই যে জনাব, এখানে আসার জন্য আমিও না আমার গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট মিস করেছি। শুধু নিজেরটা দেখলেই চলে? যাও তো সামনে থেকে। যাবই তো, তোমার সামনে কে থাকে? অভদ্র লোক কোথাকার। এতদিন পর এলাম, কোথায় খাতির করবে তা না করে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আয়মান জবাব না দিয়ে রান্নাঘরে ঢুকলো। এই মেয়ের সাথে কথা বলতে গিয়ে মাথা ধরে গেছে। 1 কাপ কফি না খেলে তৃপ্তি মিলবে না। নিহিনও রাগে গজগজ করতে করতে রান্নাঘরে উকি দিল। আয়মান 2 কাপ কফি বানালো, একটা ক্যাবিনেটের ওপর রেখে আরেকটায় নিচে চুমুক দিল। বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কারো খেতে ইচ্ছে করলে সে এটা খেতে পারে। নিহিন ধূপধাপ আওয়াজে এগিয়ে এলো। আয়মানের পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হাত বাড়ালো কফির মগটা নেওয়ার জন্য। ক্যাবিনেটের ওপর আটার কৌটা রাখা ছিল, মুখটাও আলগা, সেখানে বিধিপাম হাতের সাথে বেজে সেটা পড়ে গেল দুজনের গায়ের ওপর। মুহূর্তেই মধ্যে দুজনে ধলাভূতে রূপান্তরিত হলো। আচমকা আক্রমণে দুজনই হতভম্ব হয়ে তাকালো। আয়মান রাগ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর নিহিন বিরক্তি নিয়ে। আয়মান মৃদু ধমক দিয়ে জিজ্ঞেস করলো, পাগল নাকি তুমি? এটা কি করলে? ইচ্ছে করে করেছি আমি। নিহিন পাল্টা প্রশ্ন করলো। আয়মান দাঁতে দাঁত চেপে উত্তর দিল, কোন জিনিস সে তুমি নিজ ইচ্ছায় করো, আর কোনটা যে অনিচ্ছায় করো সেটাই আজ পর্যন্ত জানতে পারলাম না। ওপাশ থেকে জবাবের অপেক্ষার আশা না করে আয়মান ওয়াশরুমের উদ্দেশ্যে পা চালালো। নিহিনও এলো পিছু পিছু। আয়মানের পথরোধ করে বলল, আগে আমি। আয়মান ওকে এক হাতে সরিয়ে বলল, হুম, অকাজেও তুমি আগে, সুযোগের বেলায়ও তুমি আগে, তা তো সম্ভব নয়। নিহিনও ছাড়ার পাত্রী নয়। সে নাছোড়বান্দা হয়ে আয়মানের পথ আটকে রাখলো। তার কথা হচ্ছে, সে এতক্ষণ এরকম ছন্নছর অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবে না। ওইদিকে আয়মানও একই কথা। এক্ষুনি গায়ের মধ্যে কুটকুট করছে। এভাবে বেশিক্ষণ থাকলে বিরক্তির সীমা অতিক্রম করে যাবে। শেষমেশ হাল ছাড়ার ভঙ্গিতে সে বলল, ওকে যাও। নিহিন বিজয়ীর ভঙ্গিতে হাসল। সামান্য সৌলচেতেই আয়মান ওকে সরিয়ে নিজে জায়গা করে নিল। অষ্টদয়ে বক্র হাসির রেখা ফুটিয়ে বলল, এখন কেমন লাগে? নিহিন হতবাক হয়ে গেল। মানুষের এত রূপ থাকতে পারে তার জানা ছিল না। আয়মানের বিদ্রুপ হজম হলো না। দরজা আটকে দেওয়ার আগেই নিহিন 2 কদম এগিয়ে এলো। চলতি পথে যে উঁচু ভিড় ছিল সেটা আর খেয়াল করলো না। ওখানে পা বেঁধে তাল হারিয়ে সোজা আয়মানের ওপর গিয়ে পড়ল। এদিকে আয়মান মোটেও এই অতর্কিত হামলার ঘটনা কল্পনাতেও ভাবতে পারেনি।
নিহিনকে হুড়মুড়িয়ে পড়তে দেখে নিজেও আচমকা পড়ে যেতে নিয়েছিল, তবে পাশে ঝর্ণার ট্যাপ থাকায় সেটা ধরে সামলালো। আর সেখানেই বাঁধল বিপত্তি। পানির অঝোরধারায় ভিজে গেল দুজনেই। নিহিন মোটেও প্রস্তুত ছিল না এসবের জন্য। বিষয়টা বোধগম্য হতেও কিছুটা সময় লাগলো। আজ এখানে পড়লে মারাত্মক আহত হতে হতো। ঠান্ডা পানির দরুন নাকি আয়মানের উষ্ণ স্পর্শে জানা নেই, তবে নিহিন ঈষৎ কেঁপে উঠল। আয়মানের চোখের দিকে তাকাতে পারল না। অবাধ্য একখানা ইচ্ছে ভীষণভাবে তাড়া করছিল। আয়মানও কিছু বলছে না, অবশ্য বলবে কি, সে নিজেও হতভম্ব। নিহিন ইচ্ছাকৃতভাবে সামান্য এগিয়ে নিজের মাথাটা আয়মানের বুকে ঠেকালো। অনেক তো শুনেছে এই ভরসা, বিশ্বাস আর ভালোবাসার জায়গা সম্বন্ধে, কিন্তু কখনো নিজে উপলব্ধি করা হয়নি। বুকের ভেতর লাবডাব আওয়াজ সরাসরি তার মস্তিষ্কে আঘাত হানছে। নিহিন মাত্র কয়েক সেকেন্ড অনুধাবন করতে পারল। তার নিঃশ্বাসের গতিও চক্রবৃদ্ধি হারে বাড়ছে। সহসা নিহিন মাথা পেছন দিকে এড়িয়ে দিল। আয়মানের সাথে এখনও একাত্ম হয়ে রয়েছে। অঝোর ধারায় ভিজে যাচ্ছে দুজন, দুটি মন এবং দুটি আত্মা। আয়মান বিস্মিত দৃষ্টি সরিয়ে নিহিনের দিকে তাকালো। একদম জড়সড় হয়ে তার সাথে লিপ্টে রয়েছে। আয়মানের অনমনীয় মনটা হঠাৎ ভেবে নিল এই মুহূর্তটা যেন প্রকৃতির অনুপম সৃষ্টি। প্রকৃতি নিজ দায়িত্বে নিবিড়ভাবে অতি মাধুরীর সহিত মুহূর্তটাকে 7 রঙে রাঙিয়ে দিয়েছে। লজ্জায় নিম্ন প্রান্তে চেয়ে থাকা চুল, চোখ, মুখ, নাক, গলায় পানির অবাধ্য স্রোত আর উষ্ণ নিঃশ্বাস যা উপচে পড়ছে আয়মানের বুকে। কতটা সময় অতিবাহিত হলো কারোরই জানা নেই বোধ হয়। নিহিন তো ব্যস্ত নিজ উদ্যোগে পাগল হওয়া নিয়ে। তবে সেই মানুষটা ছাড়ছে না কেন? তার তো আটকে রাখার কথা না। যত তাড়াতাড়ি ছেড়ে দেবে তত তাড়াতাড়ি অন্তর্জাল থেকে মুক্তি পাবে। আর চোখে একবার তাকালো নিহিন। আয়মান কেমন অদ্ভুত অন্যরকম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঘোর লাগা, বড্ড মত্ততা সে দৃষ্টিতে। নিহিন চোখ ফিরিয়ে নিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। উষ্ণ আরেকটা শ্বাস ফেলল বেশ তীব্রভাবে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির অন্তর্ভৃতি দৃষ্টিতে আরেকবার কেঁপে উঠল সে। আয়মান ক্ষণ মুহূর্ত আগে যেমন তাকে আচমকা আঁকড়ে ধরেছিল, ঠিক সেভাবেই হুট করেই ছেড়ে দিল। অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আয়মান কণ্ঠে কাঠিন্যতা ঢেলে বলল, মাথায় বুদ্ধি না থাকলে আর কি বলার থাকতে পারে? নিহিন শুনল। অতি সত্যিই কথাটা নির্বিকারভাবে মেনে নিল। আসলে তার মাথায় বুদ্ধি নেই, থাকলে কি আর আবেগ আর বিবেক এভাবে গুলিয়ে ফেলতো? যত চায় দূরে থাকতে ততটাই কাছাকাছি চলে আসে, তা আবার বেশ অনাকাঙ্ক্ষিতভাবে, না চাইতেই। তাহলে এখানে মূল দোষটা কার? আয়মানের স্বভাবের সবচেয়ে ভালো দিকটা হলো সে মেয়েদের সাথে সর্বদা দূরত্ব বজায় রেখে চলেছে এবং চলছে এখনও পর্যন্ত। স্কুল কলেজেও সেরকমভাবে কারোর সাথে সখ্যতা ছিল না। প্রয়োজনের খাতিরে 2-4 জনের সাথে আলাপ হয়েছিল, এই যা। তাদের সাথে আলাপচারিতা এখনও রয়েছে, তবে সীমিত। হঠাৎ দেখা হলে সৌজন্যমূলক খবরাখবর নেওয়া হয়। জীবনের গণ্ডিতে মা এবং আত্মীয়স্বজন ছাড়া আর তেমন কেউই ছিল না। অদিতির সাথে যখন বিয়ে ঠিক হলো তখন তার এই আটপৌরে স্বভাবের জন্যই অদিতির সাথে কোনোরূপ সাধারণ সম্পর্ক গড়ে তুলতে পারেনি। ভেবেছিল বিয়ে হচ্ছে হোক, বিয়ের পর দেখা যাবে। সে বিয়ের দিনই তো ঘটল অঘটন। আজও ভীষণভাবে মনে হয় তার জন্যই হয়তো নিহিনের জীবনটা এলোমেলো হয়ে গেল। কিন্তু নিহিন তা মানে না। তার ভাষ্যমতে সবটাই ভাগ্যের লিখন। আচ্ছা ঠিক আছে, সেটাও মানা গেল, কিন্তু দিনকে দিন যে অনুভূতির পরিবর্তন হচ্ছে তার কি হবে? আয়মানের জীবনে নিহিনই একমাত্র নারী যে তার এতটা কাছাকাছি যেতে পেরেছে এবং তাকেও নিজের এতটা কাছাকাছি আসার সুযোগ দিয়েছে। তবে এই নারীর হাত ধরে সেই অনাকাঙ্ক্ষিত আর ভীষণ সর্বনাশের মুহূর্তটায় সে হাজির হচ্ছে কি? মানুষের দৃষ্টি অহরহ পরিবর্তন হয় এবং হচ্ছে। আয়মান এই মুহূর্তে জানলায় হেলান দিয়ে খোলা আকাশে চোখ রেখে একনিষ্ঠ মনে প্রার্থনা করল তার এই দৃষ্টি যেন কখনোই না বদলায়। যার দিকে প্রথম অন্তর্ভৃতি দৃষ্টি দিয়েছে, সারা জীবন সেই দৃষ্টির ভেতর ও বাইরে তারই যেন আধিপত্য বিস্তার করে। শুধু নিজের কথা ভাবলেই হবে নাকি? নিহিনের দিকটাও ভাবতে হবে। সে কি চায়? তার দৃষ্টি কাকে খোঁজে? সে কাকে চোখে হারায়? জানতে হবে। সবটাই ধীরে ধীরে জানতে হবে। নিয়ম বড্ড বেয়ারা। নিহিন পরে কুলকিনারা খুঁজে পাচ্ছে না, অথচ সময় তার নিয়ম অনুযায়ী দ্রুতগতিতে দৌড়াচ্ছে, অথচ পড়ায় মন বসছে না। গতকাল আয়মান জোর করে পড়তে বসিয়েছিল, কিন্তু আয়মান যতক্ষণ নিহিনের সামনে ছিল ততক্ষণ নিহিন তাকে চোরা চোখে দেখছিল। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সে অনুযায়ী আয়মানের কাছে ধরাই পড়ে গিয়েছিল। ভ্রুকুচকে আয়মান জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? নিহিন সোজা সাপটা উত্তর দিল, দেখছি, মুখস্থ করছি। পড়া কি আমার চেহারায় নাকি বইয়ের পাতায়?
আমি তো পড়াশোনা মুখস্থ করছি না, আমি তো তোমার চেহারা মুখস্থ করছি। আয়মান বিস্মিত নিয়ে বলল, মানে? মানে হচ্ছে, এই তো আমি পরশুদিন চলে যাব, তারপর তো আবার অনেক দিন পর আসবো। এর মধ্যে যদি তোমার চেহারাটা ভুলে যাই, যদি তোমায় চিনতে না পারি, তখন কি হবে ভাবতে পারছো? তাই তো আমি তোমার চেহারা মুখস্থ করে নিচ্ছি, যেন পরবর্তীতে আর অসুবিধে না হয়। আয়মান বহু কষ্টে রাগটা হজম করে নিল। শান্তভাবে বলল, পড়ো। পড়ার কথাটা নিহিন হেসে উড়িয়ে দিল। কি যে বলে, তার আবার রাত দিন নিয়ম করে পড়া লাগে নাকি? পরীক্ষার আগে দিন রাতে একটুখানি বইয়ের চোখ বুলিয়ে নিলেই ওভারঅল সব কমপ্লিট হয়ে যায়। আজ নিহিনের মনটা সামান্য খারাপ। কাল চলে যাচ্ছে কি না বারান্দার দেওয়াল ঘেঁষে বসে ভাবছিল এই দিনগুলোর কথা। কত তাড়াতাড়ি দিন চলে যায়। শীত পেরিয়ে বসন্ত উঁকে দিয়েছে, মরা গাছেও পাতা গজিয়েছে, তবুও সে অনুভূতি শূন্য হতে পারেনি। 6 ঋতু পরিবর্তিত, তবে তার মনটা বোধহয় এমনি করেই অপরিবর্তিত থেকে যাবে। মন খারাপের নিকষ কালো আধারের মাঝে আয়মানের আগমন ঘটল। নিহিনের পাশে গিয়ে বসলো, মৃদু স্বরে জিজ্ঞেস করলো, মন খারাপ? নিহিন ইতিবাচক জবাব দিল। আয়মান পুনরায় বলল, মাত্র এই কয়দিনে এখানে এতটাই অভ্যস্ত হয়ে পড়লে যে এখন নিজের বাড়ি যেতেও ইচ্ছে করে না। কি বলবে নিহিন, সে মোটেও এখানে অভ্যস্ত হয়নি, হয়েছে অপরপক্ষের মানুষটাই, কিভাবে বুঝবে সে? নিহিনের থেকে জবাব না পেয়ে আয়মান বলল, পরীক্ষার সময় এত চাপ নিও না, পরীক্ষা শেষে আমি আবার গিয়ে নিয়ে আসব। এই বাড়ি ঘর জায়গা সবই তোমার প্রতীক্ষায় থাকবে। নিহিনের খুব জানতে ইচ্ছে করলো, সে যে জিনিসগুলো চায় না তারা তার অপেক্ষায় থাকবে, অথচ সে যাকে মনে প্রাণে চায় সেই আয়মান কি অপেক্ষায় থাকবে না? সে কি চাইবে না নিহিন তাড়াতাড়ি ফিরে আসুক? প্রশ্নটা করতে গিয়েও আর করা হলো না। সে প্রশ্ন করলো, সবাই কেন সারা জীবন পাশে থাকে না? এটা মানুষের ধর্ম। তবে যে তারা কথা দেয়। মানুষ অতি সহজেই পরিবর্তনশীল। নিহিন ফের প্রশ্ন করলো। তুমিও একটা সময় পরিবর্তন হয়ে যাবে, তাই না? আয়মান এক মুহূর্ত কিছু একটা ভাবলো, তারপর নিহিনের এক হাত নিজের দু হাতে রাজলায় নিয়ে বলল, তুমি যতদিন চাও ততদিন আমি তোমার সাথে আছি। হৃদয় স্পর্শকরণ একটা কথা নিহিনের অন্তরে দোলা লাগলো। মন খারাপটা নিমেষেই উবে গেল। সে তো সারা জীবন চায় আয়মানকে, তবে আয়মান নিশ্চয়ই সারা জীবন তার পাশে থাকবে। সকাল সকাল রেডি হয়ে নিহিন আয়মানের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টাখানেক লাগলো পৌঁছাতে। আয়মান ওকে বিদায় দিয়ে শুভকামনা জানালো। নিহিন পাল্টা প্রশ্ন করলো, তুমি কি আজ থাকবে? হুম, আজকের দিনটা থেকে কাল চলে যাব হয়তো। তাহলে আমাদের বাসায় আসো। নিহিন মুখ গোমরা করে বলল। আয়মান হেসে বলল, অন্য একদিন। থাক, কখনোই আসতে হবে না। রাগ করেছো? জি না, যাও। যাচ্ছি, তুমি যাও, কথা হবে। আয়মান চলে গেল। নিহিন শেষ মুহূর্তে ভেবেছিল আয়মান আসবে, কিন্তু মানুষটা তো নিষ্ঠুর, আসবে কেন? চলে যাক। পরীক্ষার এই সময়টায় আয়মানের সাথে নিয়ম করে রোজ কথা হয়। কখনো আয়মান ফোন করে, আবার দেরি হলে নিহিন নিজে থেকেই ফোন করে। আয়মান তড়িঘড়ি করে কোনো মতে কথা বলে রেখে দেয়, আর তার ভাষ্যমতে, যতটুকু সময় আমার সাথে ফোনে বকবক করো ততটুকু সময় পড়াশোনায় মনোযোগ দিলে তোমারই লাভ। উফ, একে নিয়ে তো ভারী যন্ত্রণা, সবসময় 2 লাইন বেশি বোঝে। নিহিনের কাছে পরীক্ষা মোটেও সিরিয়াস কোনো বিষয় না। সে একদিন কোনো রকম পড়েও পাশ করতে পারে। দুটো পরীক্ষা শেষ, আগামীকাল গ্যাপ দিয়ে আবার পরশু পরীক্ষা। ঘড়ির কাঁটায় 8টা বাজতেই নিহিন আয়মানকে ফোন করলো। আয়মান তখন মাত্র বাড়ি ফিরেছে। প্রথমেই রিসিভ করতে পারল না, পরে ব্যাক করলো। নিহিন ফোন ধরতেই আয়মান বলল, কি খবর, কেমন আছো? বেশ ভালো, তুমি? আমিও ভালো আছি। ভালোই তো থাকবা, আমি তো নাই, তাই না? বাজে কথা বলো না। কি করছো? ভাবছিলাম কি? একটা জটিল বিষয়, ব্যাখ্যা পাচ্ছি না। আয়মান ছোট্ট করে প্রশ্ন করলো, কি সেটা? তোমাকে বলবো, তুমি ব্যাখ্যা দিতে পারবে? ইচ্ছে হলে বলতে পারো, না হলে দরকার নেই। নিহিন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সে তো বলবেই, বলবে বলেই তো কথাটা তুলেছে। সে তো ইচ্ছে করে একটু গাইগুই করছিল, তাই বলে আয়মান জোর দিয়ে বলবে না? হ্যাঁ বলো, কি বলবে? তা না করে কেমন গা ছাড়া ভাব দেখালো। যত সব। আয়মান ফের প্রশ্ন করলো, কি হলো, চুপ যে? কি বলবে বলছিলে? এখন ইচ্ছে করছে না। কখন ইচ্ছে করবে আবার? জানি না। আয়মান হেসে বলল, তবে কি জানো, শুধু ঝগড়া করতে? থাক, পরে বলবো, এখন রাখছি। পরে আমার সময় হবে না, এখন বলো, ফ্রি আছি। নিহিন কিছুক্ষণ ভেবে বলল,
আচ্ছা তবে বলি, হ্যাঁ। ধরো কেউ যদি অনেক অনেক দূর মানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে কাউকে মিস করে, তাহলে সেটা কি কোনোভাবে ভালোবাসা বলে? আয়মান থমকালো, বুঝতে চেষ্টা করলো রিহিনের কথার ভাবধারা। কিছুক্ষণ অতিবাহিত হয়ে বলল,